সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমার এই চ্যানেলে একদম রেগুলার বেসিসে ম্যাথের লেকচার আমি আপলোড করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরুতে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে শুরু করব এবং এই লেকচারটা সবথেকে বেশি পারফেক্ট হবে এইচএসসি 27 ব্যাচের জন্য, এছাড়াও তার পরবর্তী ব্যাচ। তাছাড়াও এইচএসসি 26 ব্যাচও রিভিশন হিসেবে বা এক্সট্রা কিছু হিসেবে তোমরা দেখতে পারো। এইচএসসি 25 ব্যাচও দেখতে পারো, কারণ এই যে লেকচারগুলো আমি বানাবো এই লেকচারগুলো একদম অ্যাডভান্স লেভেলে হবে, একদম প্রিমিয়াম, বুঝছো? এমন কিছু নাই যে আমার এই প্লেলিস্টে থাকবে না। অ্যাডভান্স টপিক, এইচএসসির বোর্ড লেভেলের কনসেপ্ট তো ক্লিয়ার করব, বোর্ডের সিকিউ সলভ করব, এমসিকিউ ট্রিক্স দেখব, বুয়েট ঢাবির কোয়েশ্চেন সলভ করব এবং আমরা ইন্ডিয়া বা বিদেশি বিভিন্ন বইয়ের ম্যাথও আমরা সলভ করব। তো এই যে প্লেলিস্টটা হতে চলেছে এটা কাইন্ড অফ একের ভিতর সব। আমি জানি না তোমাদের ভিউ কত হবে বা কেমন হবে আসলে। আমাকে এই যে ভিডিওগুলো বানানোর জন্য মোটিভেশন হিসেবে তোমরা একটু ভিডিওটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর বেশি বেশি আসলে দেখার চেষ্টা করো বা কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে আমি আসলে ইন্সপিরেশন পাবো এই ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক, আমরা শুরুতে ম্যাট্রিক্স জিনিসটা কি, আমাদের বইতে কিভাবে লেখা আছে আমরা ওই অনুসারে আসলে বলার চেষ্টা করব। ম্যাট্রিক্স আসলে অনেক ভাস্ট একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? এর যে ব্যাখ্যা, এটার আসলে অনেক বড় ধরনের একটা ব্যাখ্যা আছে, যেটা যেই ভিডিও আমি বানিয়েছিলাম শুরুতে অনেক আগে, দেখবা যে একটা ভিডিও নাম আছে যে ম্যাট্রিক্সের অজানা জগৎ, অজানা জগতের রহস্য। তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা সময় থাকলে সেটা দেখতে পারো। বাট আপাতত বইয়ের কথা অনুসারে ম্যাট্রিক্স জিনিসটা কি বা কিভাবে বললে আসলে তোমরা বুঝবা, আমরা সেইভাবে বলার চেষ্টা করব। দেখো, তোমরা বাজারে যখন যাও তখন কিন্তু বিভিন্ন প্রাইস চার্ট তোমরা দেখতে পাও, একটা টেবিল আকারে দেওয়া আছে, বা এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা দোকানের মানে কিছু মালামালের তিনজন ডিলার আছে, তাদের কি কি পরিমাণ এই মালামালগুলো দরকার সেই অ্যামাউন্টগুলো লেখা আছে, একটা টেবিল ফরম্যাটে আছে না? সেখানে আমরা দেখে বুঝতেছি যে হ্যাঁ, প্রথম ডিলারের প্রয়োজন 30 লিটার পেপসি, কোকাকোলা 35 লিটার আর স্প্রাইট হচ্ছে 28 লিটার। এভাবে দ্বিতীয় ডিলারের কি কি প্রয়োজন, তৃতীয় ডিলারের কি কি প্রয়োজন, ওটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ফরম্যাটটা, এই যে টেবিল, এটাই অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা সুশৃঙ্খল ব্যবস্থা। আমরা কিন্তু অনেক সাজায় লিখেছি ব্যাপারগুলা, অনেক এলোমেলোভাবে লিখি নাই। যে একজন এসে বলল প্রথম ডিলারের পেপসি লাগলো 30 লিটার, আবার বলতেছি তৃতীয় ডিলারের স্প্রাইট লাগবে 45 লিটার। এরকম অনেকগুলা ডাটাকে আমরা কি করেছি, একটা সাজায় লিখেছি। সাজায় কিভাবে লিখেছি? আয়তাকার একটা বিন্যাস, মানে একটা টেবিল। আয়তাকার মানে হচ্ছে বোঝাচ্ছে কি, একটা টেবিল বোঝাচ্ছে। এবং টেবিলে কি করা আছে? সাজানো আছে বা অ্যারেঞ্জ করা আছে। আমার এই ভিডিওটা বোথ আমি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবার জন্য আমি বানাবো, যাতে সুবিধা হয়। সো ম্যাট্রিক্সের যে এলিমেন্ট, এই এলিমেন্টগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি। তো এখানে যে দেখছো তুমি 30 লিটার, 25 লিটার, এই 30, 25 এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের এন্ট্রি, বুঝছো? তো টেবিল যেহেতু আছে, টেবিলের কিন্তু সারি কলাম আছে, তাই না? তো টেবিলের যে আনুভূমিক বরাবর যে জিনিসগুলো আছে, আনুভূমিক বরাবর যে এন্ট্রিগুলো আছে, আনুভূমিক মানে কি? বাম থেকে ডানে, আর উলম্ব মানে কি? উপর নিচে আর কি, তাই না? তো উলম্ব বরাবর যেটা সেটাকে বলা হয় কি? কলাম। আর আনুভূমিক বরাবর যেটা সেটা হচ্ছে কি? সারি বা রো। তোমরা আবার এই কাপড় পরা শাড়ি মনে করো না, আবার কাপড় পরা যে লুঙ্গি সেটাও মনে করো যায় উলম্ব মানে যে লুঙ্গি, এরকম কিছু মনে করো না, বুঝছো? এগুলো আসলে কলাম, রো ইংরেজিতে বলতে গেলে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে ম্যাট্রিক্স এগুলো যে উপস্থাপন করব,
ম্যাথমেটিশিয়ানরা অলওয়েজ চায় যে আমরা কোনো জিনিসকে শর্টকাটে উপস্থাপন করি, অল্প কথায় অল্প বাক্যে উপস্থাপন করি। দেখো আমার আগের যে টেবিলটা, এই টেবিলে কিন্তু অনেক কিছু লেখা ছিল। আমার এখানে কি কি লেখা আছে দেখো, আমার এখানে যে এসব অনেক বড় বড় ওয়ার্ড লেখা আছে, প্রথম ডিলার, তৃতীয় ডিলার, দ্বিতীয় ডিলার, এরকম অনেক কিছু লেখা আছে। বাট এইগুলাকে এভাবে না লিখে আমি চাইলে এভাবে লিখতে পারি। আমি চাইলে এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিতে পারি। সেই থার্ড ব্র্যাকেটে আমি জাস্ট সংখ্যাগুলো লিখব, 30, 25, 40, নিচে লিখলাম 35, তারপর 20, তারপর আবার 35, দেন 28, 20, দেন 45, এইভাবে লিখলাম। এবং আমি ডিফাইন করে দিলাম যে এই জিনিসটা বলতে যা বোঝানো হচ্ছে তা হচ্ছে এইগুলাই, এইগুলাই যা জিনিস, এই জিনিসটাও আমার একই জিনিস মিন করতেছে, বুঝছো? অর্থাৎ আমি বলে দিলাম যে হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স এ। এ মানে কি? এ মানে হচ্ছে প্রত্যেকটা ডিলারে কি কি পরিমাণ মালামাল লাগবে তার একটা লিস্ট। যেখানে প্রথম সারি প্রথম কলাম বলতে বোঝানো হয়েছে প্রথম ডিলার, দ্বিতীয় কলাম বলতে বোঝানো হয় দ্বিতীয় ডিলার, তৃতীয় কলাম বলতে কি বোঝানো হয়? তৃতীয় ডিলার। আর প্রথম সারি বলতে বোঝানো হয় পেপসি, দ্বিতীয় সারি কোকা কোলা, তৃতীয় সারি হচ্ছে স্প্রাইট। তো এই যে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো ম্যাট্রিক্স প্রকাশের ৩টা পদ্ধতি আছে। একটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা প্রথমে দেখালাম, অথবা তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারো, অথবা এভাবে এই যে জোড়া ২টা লম্বা লাইন এভাবেও প্রকাশ করতে পারো। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স উপস্থাপনের পদ্ধতি। তবে আমরা বেশিরভাগ এই জিনিসটাই অ্যাপ্লাই করি। থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা বিভিন্ন এন্ট্রিগুলো লিখে ফেলি। তো ম্যাট্রিক্সের এখানে কিছু ইতিহাস আছে যে ম্যাট্রিক্স নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার। এছাড়াও আরো অনেক ইতিহাস আছে যেগুলো আসলে আমাদের লাগবে না, আমি জাস্ট স্লাইডে অ্যাড করে দিয়েছি তোমাদের পড়ার জন্য। যেহেতু তোমরা প্রথমবার এই জিনিস পড়তেছো, টুকটাক একটু ইতিহাস পড়লে মন্দ হয় না। তো আমরা আবার একটু সামারি করি। তো আমরা দেখলাম যে ম্যাট্রিক্স জিনিসটা কি, বাই ডেফিনেশন বা বইয়ের ডেফিনেশনে ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। অ্যারে বলতে কি বোঝায়? অ্যারে বলতে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস বা সুসজ্জিত, সেইগুলা বোঝাচ্ছে। যেখানে রো বলতে কি বোঝায়? রো হচ্ছে আমার হরিজন্টাল এলিমেন্ট এবং কলাম হচ্ছে আমাদের ভার্টিক্যাল এলিমেন্টস। তো আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি, আমাদের এইখানে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার এলিমেন্টগুলো কি কি? 6, 10, 5, 3, 0 আর 2। এই প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? এই ম্যাট্রিক্সের এলিমেন্ট বা এন্ট্রি। যেখানে এই যে এটা আমাদের রো 1 বা সারি 1, 1 নাম্বার সারি, এটা আমাদের 2 নাম্বার সারি, এটা আমাদের 3 নাম্বার সারি, এবং এইগুলো কি যে লম্বা লম্বা, এগুলো হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। এভাবে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা সাজানো হয়। সো আমরা যদি মনে রাখার জন্য এভাবে করতে পারি যে একটা ম্যাট্রিক্স কিরকম আছে, আমাদের রো কোনটা সারি কোনটা, যে রো রোকে আমরা এই যে এইভাবে লিখতে পারি। এই যে হরিজন্টাল লাইন মানে হচ্ছে আমাদের কি? রো বা আমাদের সারি। আর কলামকে সি কে যে এইভাবে লিখতে পারি, বুঝছো? এটা জাস্ট মনে রাখার জন্য একটা লেম পদ্ধতি। উপর নিচ, ভার্টিক্যাল মানে হচ্ছে কলাম, আর হরিজন্টাল মানে হচ্ছে আমাদের কি? রো। আর এই যে আমরা একটা ম্যাট্রিক্স লিখতেছি, ধর এখানে এ বি, এটা হচ্ছে আমাদের সিডি। এখানে সারি কয়টা আর কলাম কয়টা? এখানে রো কয়টা কলাম কয়টা? দেখো, একটা রো, দুইটা রো, একটা কলাম, এটা সেকেন্ড কলাম। তার মানে বিষয় হচ্ছে এখানে আমাদের দুইটা রো, দুইটা কলাম। এই যে দুইটা রো দুইটা কলাম, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ডাইমেনশন বা ম্যাট্রিক্সের যে সাইজ, ম্যাট্রিক্সটা কত বড় সেটা বোঝানোর জন্য এটা বলা হয়। প্রথমে আমি সারি সংখ্যা লিখব, একটা গুণ চিহ্ন দিব, এরপরে আমি হচ্ছে কি কলাম সংখ্যা দিব। এই গুণ চিহ্ন মানে কিন্তু গুণ চিহ্ন বোঝাচ্ছে না, এই গুণ চিহ্নকে পড়া হয় এইভাবে 2/2। তো এটা একটা আমাদের কি 2/2 ম্যাট্রিক্স।
এইখানে আমাদের 3/2 ম্যাট্রিক্স দেওয়া আছে। কারণ কি? কারণ আমাদের সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা। এইজন্য এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন বা ম্যাট্রিক্সের সাইজ বা ম্যাট্রিক্সের মাত্রা বা ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম, যাই বলো না কেন, এটা হচ্ছে কি 3/2। তো একটা ম্যাট্রিক্সকে আসলে আরো অনেকভাবে প্রকাশ করা যায়। এই যে প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে প্রকাশ করা যায় এখন আমরা সেটা দেখব। তো দেখো, একটা জেনারেল, একটা মানে স্ট্যান্ডার্ডাইজ একটা ম্যাট্রিক্স আমার এখানে দেওয়া আছে, যার কলাম সংখ্যা হচ্ছে n এবং যার রো বা সারি সংখ্যা হচ্ছে m। অর্থাৎ আমার m সংখ্যক কি আছে, সারি আছে, আর কি আমার n সংখ্যক কলাম আছে। এখন এই যে প্রথম যে ভুক্তি, সেটাকে আমি একটু এক্সট্রা ভাবে বা স্ট্যান্ডার্ডাইজ ভাবে আমি চিনতে চাচ্ছি, তাকে আমরা কিভাবে প্রকাশ করব। পুরো ম্যাট্রিক্সকে আমার বড় হাতের বা ক্যাপিটাল A দ্বারা প্রকাশ করা হয় এবং প্রত্যেকটা যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোকে ছোট হাতের a বা স্মল a এবং ij এভাবে প্রকাশ করা হয়। i মানে কি? i মানে বোঝায় কলাম, i মানে বোঝায় তোমার রো, ঠিক আছে, বা সারি। আর j মানে বোঝায় কি? j মানে বোঝায় হচ্ছে আমাদের কলাম। তো তুমি এই এলিমেন্টের কথা চিন্তা করো, এই এলিমেন্টের কথা চিন্তা করো, এটা কয় নাম্বার রো এবং কয় নাম্বার কলামে আছে? এটা দেখো 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে আছে। এই জন্য এই যে ভুক্তি বা এই যে এলিমেন্ট, এটাকে প্রকাশ করা হয়েছে কিভাবে? A11। সো A11 এর মানে হচ্ছে এটা 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে ওই এন্ট্রিটা অবস্থিত। সিমিলারলি আমরা যদি এইটার কথা চিন্তা করি, মনে করো এই এলিমেন্ট, এটা কি বলা হচ্ছে? A22। বা এই এলিমেন্টের কথা চিন্তা করো, A21। এর মানে কি? A21 এর মানে হচ্ছে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কোথায় অবস্থিত? এই এলিমেন্টটা রো 2 তে অবস্থিত এবং কলাম নাম্বার কত? কলাম নাম্বার 1 এ অবস্থিত। কলাম নাম্বার 1 নাম্বার কলামে অবস্থিত। তো এইভাবে আমরা একটা ম্যাট্রিক্সের জেনারেল যে ভুক্তিগুলো আছে, সেগুলোকে আমরা জেনারেলাইজ ওয়েতে প্রকাশ করতে পারি। এবং এই যে aij, আর আমরা এভাবে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করতে পারি। দেন m/n, n সংখ্যক সারি আর n সংখ্যক কলাম। তার মানে এই m বলতে বোঝাচ্ছে কি? এই m বলতে বোঝায় হচ্ছে আমাদের সারি, আর এই n বলতে আমাদের বোঝায় কি? এই n বলতে আমাদের বোঝায় কলাম। i বলতে কি বোঝায়? i বলতে বোঝায় আমাদের কত নাম্বার রো, আর j বলতে বোঝায় আমাদের কি? কত নাম্বার কলাম। এইভাবে একটা জেনারেলাইজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। তো ম্যাট্রিক্সে ক্যাপিটাল A দ্বারা প্রকাশ করতে পারে, আবার এই যে এইভাবেও কিন্তু প্রকাশ করা যায়। সো অর্ডার অফ এ ম্যাট্রিক্স আর নাম্বার অফ এলিমেন্ট। তো ম্যাট্রিক্সে যেটা বললাম, অর্ডার বা ম্যাট্রিক্সের ডাইমেনশন, ম্যাট্রিক্সের সাইজ, ম্যাট্রিক্সের ক্রম, এগুলা দিয়ে ম্যাট্রিক্সে কতগুলা এলিমেন্ট আছে সেটা বের করা যায়। যেমন আমি বললাম আমার কাছে ABC আর 1 2 3 এরকম একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এটা ডাইমেনশন কত হবে? এটা রো কত? রো 1, রো 2, এটা কি কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে প্রথমে কি লেখে? প্রথমে লেখে সারি সংখ্যা বাই কত? কলাম সংখ্যা 2/3। তো আমি বলবো এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম বা এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। এই ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্টস আছে দেখো তো তোমরা একটু। একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ এই যে 2/3, এটা যদি আমি আসলে গুণ চিহ্ন চিন্তা করে যদি অপারেশন করি বা গুণ করে দেই, তাহলেই কিন্তু আমাদের কি
এই একটা ম্যাট্রিক্স 2/3 ক্রোমো ম্যাট্রিক্সের কতগুলো এলিমেন্ট আছে সেটা কিন্তু বের হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ আমাদের মোট ভুক্তি বা মোট এন্ট্রি কতগুলো আছে, মোট ভুক্তি বা এন্ট্রি, টোটাল এন্ট্রি কতগুলো আছে, 2 × 3, তার মানে 6টা এলিমেন্ট আমার এই 2/3 ম্যাট্রিক্সের মধ্যে আছে। তো আমি যদি এভাবে আমি কোয়েশ্চেন বানাই দিই, দেখো এই সিম্পল একটা কনসেপ্ট থেকে কত ছোট ছোট সুন্দর সুন্দর কোয়েশ্চেন বানানো যায়। আমি যদি বলি একটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে, ধরো গিভেন অর্ডার 4/3 একটা ম্যাট্রিক্স, তাহলে এটা নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে, নাম্বার অফ এলিমেন্টস কতগুলা, 4 3 12, 3 4 12, 12টা এলিমেন্টস আছে। আবার আমি যদি বলি যে ধরো আমার কাছে আছে গিভেন ম্যাট্রিক্সের ডাইমেনশন দেওয়া আছে, সবই তো একই জিনিস বোঝায় তাই না, ডাইমেনশন বলো, সাইজ বলো, ক্রোমো বলো, অর্ডার বলো। একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন আছে 10 × 10/15। এর মানে কি, এর মানে হলো ওই ম্যাট্রিক্সের সারি বা রো হচ্ছে 10টা আর কলাম হচ্ছে কয়টা, কলাম হচ্ছে 15টা। এটার মানে তো এটাই বোঝায় তাই না? কিন্তু আমাকে যদি বলে যে হ্যাঁ এটার যে নাম্বার অফ এলিমেন্টস কতগুলো আছে, নাম্বার অফ এলিমেন্টস কয়টা আছে সেটা তুমি বের করো, তাহলে আমি কি করব, 10 আর 15 ডিরেক্ট গুণ করে দিব, তাই না? তাহলে 10 আর 15 গুণ করলে কত হয়, 150টা। নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 150টা, বা ভুক্তি কতগুলো ভুক্তি আছে বা কতগুলো উপাদান আছে, আমার 150টা উপাদান আছে একটা 10/15 ম্যাট্রিক্স। তো আশা করি অর্ডার অফ এ ম্যাট্রিক্স নিয়ে যে কনসেপ্ট সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা তো দেখলামই আমাদের নোটেশন আমরা কি কি, আমরা যদি ভিজুয়ালি নোটেশন করি তাহলে একটা ম্যাট্রিক্সকে যা যা আছে আমরা থার্ড ব্র্যাকেটে এভাবে লিখব, অথবা ফার্স্ট ব্র্যাকেটে লিখব, অথবা এভাবে ডাবল ব্র্যাকেটে লিখব, অথবা আরো শর্টকাট হচ্ছে এইটা, একটা ম্যাট্রিক্সে ক্যাপিটাল এ দিয়ে লিখব, আবার যে এলিমেন্টগুলোকে ইন জেনারেল ভাবে এইভাবে প্রকাশ করতে পারবো, বুঝাইস? অর্থাৎ আমি যদি বলি, এই যে এ ধরো আই জে, এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি বলি 5/7, এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝাবে আমাদের সারি সংখ্যা হচ্ছে আমাদের 5টা বা রো হচ্ছে আমাদের 5টা, আর আমাদের যে কলাম সেই কলাম হচ্ছে আমাদের কয়টা, কলাম হচ্ছে 7টা, এবং টোটাল এলিমেন্ট কয়টা আছে, টোটাল এলিমেন্ট 5 7 35টা। এলিমেন্টস কয়টা থাকবে, এলিমেন্টস থাকবে হচ্ছে 35। আশা করি বোঝা গিয়েছে এই জিনিসগুলা। আচ্ছা, তো এবার দেখি এই যে ছোট ছোট কনসেপ্টগুলো শিখলাম, এই ছোট ছোট কনসেপ্ট থেকে কিছু ম্যাথস বানানোর চেষ্টা করেছি, দেখি পারো কিনা। তো এই ম্যাথটা একটু পড়ো, ছোট্ট ম্যাথ, কুইজ টাইপের, বুঝছো, এমসিকিউ টাইপের। কনস্ট্রাক্টেড ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স বানাইতে বলেছে, যে ম্যাট্রিক্সটা কি এভাবে প্রকাশ করা হয়েছে, যার এলিমেন্টসগুলো কিভাবে কাজ করে, এলিমেন্টসগুলো এই যে এ আই জে 2i - j এই ফাংশনালিটিতে কাজ করে, এই ফাংশনালিটি অনুযায়ী কাজ করে, বুঝছো? অর্থাৎ আমাদের কি বলা আছে, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে চলো একটা 2/3 ম্যাট্রিক্স বানাই, আমরা একটা বানাই 2/3 ম্যাট্রিক্স। সারি থাকবে 2টা আর কলাম থাকবে আমাদের 3টা, তাই না? তো প্রথম এলিমেন্টকে কিভাবে প্রকাশ করা হয়, প্রথম এলিমেন্ট হচ্ছে A11, দ্বিতীয় হচ্ছে A12, আর 3 নাম্বার কি A13। সেকেন্ড রোতে কি থাকবে, A21, A22, আর কি A23। এই যে এটা কি একটা 2/3 ডাইমেনশনের বা অর্ডারের বা ক্রমের ম্যাট্রিক্স।
এখন আমাকে এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে বলছে, মানে এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম সেটা বের করতে বলেছে। এবং আমাকে হিন্টস দেওয়া আছে যে প্রত্যেকটা এলিমেন্টের মাঝে এই ধরনের সম্পর্ক আছে। অর্থাৎ A11 সমান আমি কি লিখতে পারবো? 2 × 1 - 1। কেন? কারণ এই যে I মানে কি এখানে 1, J মানে কি এখানে 1, বুঝছো? তাহলে 2 এর এই I এর জায়গায় আমি কি বসাবো? 1 বসাবো, J এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। ফর প্রথম ভুক্তির জন্য আমি এই কাজটা করব। তাহলে 2 × 1 - 1 রেজাল্ট কত হয়? 1 হয়। এভাবে আমরা A12 বের করব। A12 মানে কি? 2i - j। এখানে লিখব 2 × 1 - 2। বুঝা গেছে? তাহলে এটা করলে কত হয়? 2 × 1 মানে 2 - 2, তাহলে কত হবে? 0 হবে। এভাবে আমরা A13 টা বের করি। A13 কত হবে? 2 × 1 - 3। তাহলে এটার রেজাল্ট হয় -1। এভাবে আমরা বাকিগুলো বের করে ফেলবো, বুঝছো? সো A21 তাহলে কি হবে? 21 হবে, I এর জায়গায় 2 বসাবো, J এর জায়গায় 1 বসাবো। তাহলে 2 × 2 - 1। A22, A33 আর 23। তাহলে A22 মানে 2 × 2 - 2, রেজাল্ট হয় 2। A23 মানে 2 × 2 - 3, তাহলে রেজাল্ট কত হয়? রেজাল্ট হয় 1। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা আলটিমেটলি কিভাবে হবে? ম্যাট্রিক্সটা দেখতে আসলে কিরকম? ম্যাট্রিক্সটা দেখতে আসলে A11 এর জায়গায় কি বসাবো? এই 1 বসাবো, এই 1। দেন A12 এর জায়গায় এই 0 বসাবো, 13 এর জায়গায় -1 বসাবো। এভাবে বাকি ঘরগুলো ফিল আপ করে দেই। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স A। এটাই আমাদের অ্যান্সার। দেখছো? ছোট্ট কনসেপ্ট থেকে ছোট্ট একটা ম্যাথ এভাবেও কিন্তু বানানো যায়। বাট তোমরা যারা জানো না যে এইভাবে নোটেশন এইভাবেও লেখা যায়, তাদের জন্য কিন্তু এই ম্যাথটা মনে হবে কি না কি একটা ম্যাথ দিয়েছে। আর তোমরা যদি ভালো মতো কনসেপ্ট অনুসারে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু এইসব ম্যাথ কিছুই না। ঠিক আছে? আচ্ছা, এবার চলো এই ম্যাথটা একটু সলভ করি। এখানে কি বলা আছে? আমি যদি বাংলায় বলার চেষ্টা করি, এখানে বলা আছে যদি একটা ম্যাট্রিক্সের 8টা এলিমেন্ট থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটার সম্ভাব্য অর্ডার বা সম্ভাব্য ক্রম কি কি হইতে পারে এটা আমাদের বের করতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি 8টা এলিমেন্ট থাকে তাহলে আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি, দেখো আমরা জানি যে একটা m/n ক্রমের একটা ম্যাট্রিক্স, সেটাকে আমি যদি ইন জেনারেল সত্যি সত্যি যদি গুণ করি তাহলে টোটাল কি পাওয়া যায়? নাম্বার অফ এলিমেন্ট পাওয়া যায়, নাম্বার অফ এলিমেন্টস পাওয়া যায়। এখানে m হচ্ছে সারি আর n হচ্ছে কি কলাম। তাহলে আমাদের এখানে গিভেন কি? আমাদের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে গিভেন, 8টা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে গিভেন। তাহলে আমাদের এই যে m/n এটা কি কি হইতে পারে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 8কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমি বলতে পারি যে হ্যাঁ, 8কে আমরা 8 × 1 এভাবে প্রকাশ করতে পারি, অথবা 1 × 8 এভাবে প্রকাশ করতে পারি। আবার আমি 4 × 2 এভাবে প্রকাশ করতে পারি, 2 × 4 এভাবে প্রকাশ করতে পারি, তাই না? আর কিভাবে প্রকাশ করতে পারি? আর তো মেবি সম্ভব না। তোমরা কি বলবা যে হ্যাঁ আমরা -1 × -8 এভাবে প্রকাশ করতে পারি? ভাই এটা তো সম্ভব না। আমার এখানে m আর n মানে কি? m আর n মানে হচ্ছে সারি সংখ্যা, কলাম সংখ্যা। সেগুলা কিভাবে মাইনাস হইতে পারে? এটা তো সম্ভব না, তাই না? তুমি এখন
পাগলামি করে বলতে পারো যে আমরা তো এভাবে বলতে পারি হাফ ইন্টু 16, তাহলে তো 8 হয়। কিন্তু একটা সারির সংখ্যা কিভাবে হাফ হয়, এটা তো সম্ভব না, তাই না? তো আসলে আলটিমেটলি আর কিছুই সম্ভব না। আলটিমেটলি আমাদের শুধুমাত্র এইগুলা এখান থেকে যেগুলো পেয়েছি এগুলাই সম্ভব। কয়টাস? 1টা 2টা 3টা 4টা, 4টা আমরা পেয়েছি। তার মানে আমাদের ক্রম কয়টা সম্ভব? হোয়াট আর দ্য পসিবল অর্ডারস ইট ক্যান হ্যাভ? আমি অ্যান্সারে বলবো যে আমরা 4টা সম্ভব, 4টা অর্ডার সম্ভব। কি সম্ভব? 8/1 সম্ভব, তার মানে কি সারি সংখ্যা 8 কলাম সংখ্যা 1, আবার সারি সংখ্যা 1 কলাম সংখ্যা 8 এটাও সম্ভব। 4/2 সম্ভব, আর কি 2/4, এই কয়টা হচ্ছে সম্ভব যদি আমার 8টা এলিমেন্টস থাকে। তো দেখো একটা ছোট্ট কনসেপ্ট, ছোট্ট কনসেপ্ট থেকে আমরা কিভাবে একটা সুন্দর কিউট একটা ম্যাথ করে ফেললাম। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে যাব কিছু স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, সেগুলো নিয়ে জানার জন্য। প্রথমে আমাদের আছে একটা রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স বলতে কি বোঝে? বাংলাতে যদি বলি তাহলে হবে হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। আজকে আমার হাতের লেখা তো খারাপ হচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা, রো ম্যাট্রিক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের রো একটাই থাকবে, রো থাকবে একটা। তাহলে রো ম্যাট্রিক্সের কন্ডিশন কি? আমার একটা সারি থাকবে, শুধুমাত্র একটাই রো থাকবে। আর কলাম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? কলাম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র একটা কলাম থাকবে। কলাম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে শুধু একটা কলাম থাকবে। রো ম্যাট্রিক্সে কলাম কতগুলো থাকুক কোনো বিষয় না, বুঝছো? এখানে যেরকম আছে কি A11 মানে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা কিন্তু আমাদের সেকেন্ড কলাম, কিন্তু সারি সংখ্যা কত? 1 নাম্বার সারি। এটা আমাদের 3 নাম্বার কলাম, কিন্তু 1 নাম্বার সারি। এভাবে কি এটা আমাদের 1 নাম্বার সারি কিন্তু কিন্তু n নাম্বার কলাম, তাই না? তো এইভাবে আমাদের কলাম ম্যাট্রিক্সও সেম কাহিনী। কলাম 1 কিন্তু সারি কি অনেকগুলাই হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। সো এবার আমরা দেখব নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স। সো নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে আমার সকল যে এলিমেন্টস বা সকল যে ভুক্তি বা সকল এন্ট্রি অবশ্যই জিরো হতে হবে, তবেই আমরা সেটাকে কি বলবো? নাল ম্যাট্রিক্স বলবো। সবগুলাই জিরো হতে হবে, তাহলে সেটাকে নাল ম্যাট্রিক্স বলবো। যদি আমাদের এরকম থাকে 0 0 0 0 0 1 0 0 0, এই দেখো এখানে আমাদের একটা ম্যাট্রিক্স একটা এলিমেন্ট কিন্তু কি হয়ে গিয়েছে? একটা এলিমেন্ট আমাদের 1 হয়ে গিয়েছে, তার মানে কি একটা আমাদের নন জিরো এলিমেন্ট আছে। তাহলে কি এটা কি নাল ম্যাট্রিক্স? না, এটা নাল ম্যাট্রিক্স হবে না, এটা আমাদের নাল ম্যাট্রিক্স নয়। বাট এই যে প্রথম এক্সাম্পল যেটা আছে এটাই হচ্ছে আমাদের কি? এটা আমাদের নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। এটাকে কিন্তু প্রকাশ করা যায় এইভাবে, দেখো এটাকে প্রকাশ করার উপায় হচ্ছে বা নোটেশন হচ্ছে ও দিয়ে প্রকাশ করে এটাকে, ও ক্যাপিটাল ও, এবং সাথে আমরা ডাইমেনশন লিখব। যে এই ক্ষেত্রে যদি চিন্তা করি এটা একটা কি 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স বা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। সো ও এর নিচে এভাবে 3/3 এভাবে লিখে দিব, বোঝা গিয়েছে? তো এইভাবে আমরা প্রকাশ করি এটাকে। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রিক্স, ভার্টিক্যাল ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। হরিজন্টাল ম্যাট্রিক্স দেখতে হরিজন্টাল বরাবর, বা আমরা যদি একটা স্ট্যান্ডার্ডাইজড ডেফিনেশন চিন্তা করি তাহলে হচ্ছে যার
রো ছোট হয় আর কলাম বড় হয়, মানে রো কম হয় আর কলাম সংখ্যা বেশি হয়। এগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল ম্যাট্রিক্স। বুঝছো? তার মানে কি বললাম, যার হচ্ছে সারি সংখ্যা কম, যার সারি কম কিন্তু কি কলাম বেশি। এখানে দেখো একটা এক্সাম্পল তো দেওয়া আছে, এখানে কয়টা সারি আছে? দুইটা সারি আছে, কিন্তু কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। কলাম আছে চারটা। বুঝছো? কলাম আছে চারটা। এখানে এক্সাম্পলে কি আছে? এক্সাম্পলে আমাদের সারি আছে দুইটা, কলাম আছে চারটা। তাহলে কি দুই কি ছোট না? তার মানে এটা কি? এটা একটা হরিজন্টাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্সে রো হচ্ছে বড় থাকে, আর রো বেশি থাকে, কলাম কম থাকে। তো এখানে চিন্তা করো, এখানে আমাদের রো কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা। তাহলে এখানে কি? এখানে আমাদের সারি কি বেশি না? সারি বেশি আর কি কলাম কম, তাই না? তো এক্সাম্পলে কি আছে? কলাম আর সারি কয়টা আছে? সারি আছে তিনটা, আর কলাম আছে কয়টা? কলাম আছে আমাদের দুইটা। তাহলে এই কন্ডিশন যেহেতু মেনটেন করতেছে, তাহলে এটা কি? এটা একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। বুঝছো? এগুলো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রিক্স বা কি আনুভূমিক ম্যাট্রিক্স। এবার আসো স্কয়ার ম্যাট্রিক্স, যার রো আর কলাম সংখ্যা সমান, তাকে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স। আমি যদি একটা উদাহরণ দেই, মনে করো এক্স ওয়াই আর পি কিউ, এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে একটা 2/2। তাহলে সারি সংখ্যাও সমান, সারিও 2, আবার কি কলামও 2, দুইটাই সমান, তাই না? তার মানে কি? এটা একটা আমাদের স্কয়ার ম্যাট্রিক্স বা আমাদের কি বর্গ ম্যাট্রিক্স। বাংলায় বললে এটা হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। এটা এখানে একটা জেনারেল স্কয়ার ম্যাট্রিক্স বলা আছে, একটা এ ম্যাট্রিক্স যার ডাইমেনশন n/n। এটা বলতেই বোঝায় এটা একটা কি স্কয়ার ম্যাট্রিক্স। তার মানে এই এলিমেন্টগুলো থাকবে কি a11, 12, 13, এভাবে 1n পর্যন্ত থাকবে। দেন 21, 22, 23, এভাবে 2n পর্যন্ত থাকবে। এভাবে যেতে যেতে আলটিমেটলি কি, এটা যদি বলি an1, n2, n3, তাহলে কি nn পর্যন্ত কি থাকবে? এলিমেন্টসগুলো থাকবে। বুঝছো? তাহলে আমি যদি বলি একটা বর্গ ম্যাট্রিক্সের কতগুলো এলিমেন্টস থাকে, নাম্বার অফ এলিমেন্টস বের করো। নাম্বার অফ এলিমেন্টস, তাহলে অর্ডার যদি n হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কি? সিম্পলি n কে স্কোয়ার করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা, তাই না? n কে স্কোয়ার করলে কতগুলো এলিমেন্টস আছে সেটা তুমি পেয়ে যাবা। যেমন এখানে চিন্তা করি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এলিমেন্টস আছে। তো তুমি যদি ক্রমও এই 2 কে যদি স্কোয়ার করে দাও, তাহলে তো 4 পেয়ে যাও, তাই না? তো এটাই হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে একটা কুইজ টাইপের কোয়েশ্চেন আছে যে হোয়াট ক্যান বি দ্য স্মলেস্ট স্কয়ার ম্যাট্রিক্স? সব থেকে ছোট বর্গ ম্যাট্রিক্স। এখানে কি সবচেয়ে ছোট বর্গ ম্যাট্রিক্স, তার সাইজ কেমন হবে এটা আমাকে বল। এখানে কয়েকটা উদাহরণ দেওয়াই আছে, এখানে কয়েকটা উদাহরণ দেওয়াই আছে। উদাহরণ কি? এগুলা কি কি দেওয়া আছে এখানে বলো তো? এখানে আমার লেখা আছে এই যে এইভাবে এইভাবে বড় করে থার্ড ব্র্যাকেট দিচ্ছে, তার মাঝে মনে করো ওয়াই লেখা একটা এলিমেন্ট আছে। তাহলে এটার ক্রম কত? এটার ক্রম কত বা এটার ডাইমেনশন কত? এখানে তো আমার একটাই রো, একটাই কলাম, তাই না? তাহলে এটার ক্রম কি বা ডাইমেনশন কি? 1/1। যেখানে এই যে 1 আর 1 কি ইকুয়াল না? m/n ইকুয়াল না? হ্যাঁ, আমার তো স্কোয়ার ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল? m=n। এটা হলেই তো আমার একটা কি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, তাই না? একটু দাঁড়াও। জানি না যে রাস্তার পাশে তো অনেক নয়েজ আসতেছিল, জানি না এখন রেকর্ডিং এ এত নয়েজ আসবে কিনা। সুপ্রেস তো করা আছে। যাই হোক, তো আমরা কোথায় ছিলাম? ক্রমে ছিলাম, তাই না? তো আমার এখানে দেখো এটা কিন্তু 1/1, তো এটাই স্মলেস্ট।
0/0 কিন্তু হইতে পারে না, বুঝছো? একটা শূন্য সারি শূন্য কলাম, তাহলে তো এটা ম্যাট্রিক্সে হবে না, তাই না? তাহলে উদাহরণ কি কি? এই যে এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্মলেস্ট স্কোয়ার ম্যাট্রিক্সের যে ক্রম বা অর্ডার, সেটা হচ্ছে কত? 1/1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এমসিকিউতে কোয়েশ্চেন করতে পারে যে কত ক্রমের ম্যাট্রিক্স সব থেকে কম হয়, আর সব থেকে বেশি তো অনেক কিছু হইতে পারে, ইনফিনিটি। বুঝছো? সব থেকে বড় কোনটা? আমাকে যদি বলে বড় বর্গ ম্যাট্রিক্স, তার যে ক্রম, বড় বর্গ ম্যাট্রিক্সের ক্রম বা ডাইমেনশন, সেটা কত হবে? ইনফিনিটি, তাই না? এটাই তো হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আরো অনেক কথাবার্তা বলা আছে এখানে। তো স্কোয়ার ম্যাট্রিক্স একটা টার্ম আছে, সেটা হচ্ছে কনজুগেট এলিমেন্ট। কনজুগেটের বাংলা কি? কনজুগেটের বাংলা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী অনুবন্ধী কাদেরকে বলবো? এই দেখো এখানে লেখা আছে AIJ আর AJI, মানে সারিকে সারি সংখ্যা, মানে নাম্বার অফ যে রো আর নাম্বার অফ কলাম, ওটাকে যদি আমি সোয়াপ করে দেই, তাহলে ওরা একে অপরের হচ্ছে কি কনজুগেট। তো আমি যদি এখানে বলি, এখানে দেখো, এখানে আমাদের আছে A12, এইখানে আছে A21, তাহলে কি এরা কিন্তু একে অপরের কি অনুবন্ধী বা কনজুগেট। বোঝা গিয়েছে? এইখানে দেখো A23 আবার এখানে আছে A32, তাহলে এরা একে অপরের কি কনজুগেট। বোঝা গেল? তাহলে আমাকে যদি বলে যে একটা কোয়েশ্চেন ধরো দেওয়া আছে, মনে করো এটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে আমার এম একটা ম্যাট্রিক্স যার হচ্ছে এরকম এরকম। এখন আমাকে বলল যে এই যে 4, বা এখানে এই যে তোমার ধরো 2, হ্যাঁ, এই 2 এর কনজুগেট কোনটা হবে? তাহলে এই 2টা কোথায় অবস্থিত আছে? আমরা যদি ডিনোটেট করার চেষ্টা করি, এই 2টা অবস্থিত আছে 1 2, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে আমাকে খুঁজতে হবে কি? আমাকে খুঁজতে হবে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা আমাকে খুঁজতে হবে। তাহলে 2 নাম্বার সারি কোনটা? এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি। এই যে 2 নাম্বার সারি পেয়ে গিয়েছি, এবার কি 1 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম। তাহলে যে কমন কোনটা? 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, কমন এলিমেন্ট হচ্ছে এইটা। এটাই হচ্ছে আমাদের কি 2 1। তাহলে কি এরা একে অপরের কনজুগেট। আবার এই দেখো এখানে 3 আছে না, 3 হচ্ছে কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম? 3 হচ্ছে আমাদের 2 নাম্বার সারি আর কি 2 নাম্বার কলাম। তাহলে এটার কি কখনো কনজুগেট পাবা? এটার কনজুগেট তো পাবা না, কারণ এটার কনজুগেট ও নিজেই। যদিও ফর্মালি এরকম কোনো ডেফিনেশন নাই যে সেম সেম জিনিস হচ্ছে কনজুগেট হইতে পারবে, এরকম কিছু নাই। তোমার শুধুমাত্র এই যে A12 আর ধরো A21, এরা একে অপরের কনজুগেট। আবার যদি বলি যে আমার কোনো এলিমেন্ট এ ধরো আছে 4 3, তাহলে তার কনজুগেট খুঁজতে আমার কি করতে হবে? 3 4 এরকম এলিমেন্ট খুঁজতে হবে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমি যদি A43 যদি পাই, ধরো এমন একটা এলিমেন্ট যেটা হচ্ছে 4 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অবস্থিত, তার অনুবন্ধী যদি আমি খুঁজতে চাই, তাহলে আমাকে খুঁজতে হবে যে এমন একটা এলিমেন্ট যেটা 3 নাম্বার সারি এবং 4 নাম্বার কলামে অবস্থিত। এভাবে এভাবে ম্যাথগুলা করতে হবে যদি আমাকে এমসিকিউ আকারে দেয় এইগুলা। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তো এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, এটা বাংলা ইংলিশ দুটাতেই ট্রেস বলা হয় এটাকে। তো আমি যদি ডেফিনেশন দেখি, ডেফিনেশন হচ্ছে, প্রথমে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন, মানে ডায়াগোনাল ডেফিনেশন অফ ডায়াগোনাল এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স, মানে ডায়াগোনাল এলিমেন্টস কাকে বলা হয়, বা আমাদের যে কর্ণভুক্তি, কর্ণভুক্তি কাকে বলা হয়, বুঝছো? তো কর্ণভুক্তি হচ্ছে এমন ভুক্তি, এখানে কি বলা আছে, যেগুলার
যেগুলার কি নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো কি হবে, সমান হবে, এমন ভুক্তিগুলা। তাহলে এমন ভুক্তি কি কি থাকতে পারে? চিন্তা করো তো, এইটাকে আমি যদি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? A11। এইটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমি প্রকাশ করতে পারি A22। এইটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এই এলিমেন্টকে প্রকাশ করতে পারি A33, তাই না? এভাবে প্রকাশ করতে পারি। তো দেখো এখানে সব জায়গায় কলাম সংখ্যা রো সংখ্যা কি সমান, সব জায়গায় রো আর কলাম সমান, রো আর কলাম সমান। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল কাকে বলবো? মেইনলি আমরা যদি ভিজুয়ালাইজেশন করি, আমরা যদি দেখি, চোখ দিয়ে তাকালে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই যে এইগুলা, এটাই হচ্ছে আমাদের ডায়াগোনাল, এটাই আমাদের ডায়াগোনাল। বুঝছো? একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গের তো কর্ণ থাকে, তাই না? এই যে একটা বর্গ ধরো আঁকালাম এভাবে, তার তো কর্ণ থাকবে এরকম, তাই না? সো এই কর্ণটাকে আমি বলবো কি, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা কর্ণ বা এটা আমাদের ডায়াগোনাল। কিন্তু বিষয় হচ্ছে আরেকটা ডায়াগোনাল তো থাকে, এরকম আরেকটা কর্ণ তো থাকে, কিন্তু ম্যাট্রিক্সে এটা নিয়ে কোনো আলোচনা নেই। বুঝছো? ম্যাট্রিক্সে শুধুমাত্র আমি যদি বলি, শুধুমাত্র যে নেগেটিভ ঢাল বিশিষ্ট যে তোমার কর্ণ আছে, নেগেটিভ স্লোপ বা নেগেটিভ ঢাল বিশিষ্ট কর্ণ, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাই আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল বা আমরা কি বলতে পারি, আমাদের মুখ্য কর্ণ। আশা করি বুঝতে পেরেছ। বুঝছো? আর এই ডায়াগোনাল নিয়ে কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই, এটার কোনো আলোচনা নাই, ওটাকে কিছুই বলে না, ম্যাট্রিক্সে এটাকে কিছুই বলে না। আশা করি বুঝতে পেরেছ। আর বিষয় হচ্ছে এখন আমরা পড়বো ডেফিনিশন অফ ট্রেস। তাহলে ট্রেস জিনিসটা কি? ট্রেস জিনিসটা হচ্ছে এই যে আমার যে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে না, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলাকে তুমি সবগুলাকে যোগ করে দাও, তাহলে ট্রেস পেয়ে যাবা। তাহলে আমাদের এম ম্যাট্রিক্স আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এম ম্যাট্রিক্স, এম ম্যাট্রিক্স এর ট্রেস কত হবে? এম ম্যাট্রিক্স এর ট্রেস হবে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5। এটা যত হয় 5 6 7 8 আর 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা ট্রেস বলতে কি বোঝায়। আর ট্রেসকে এভাবে প্রকাশ করা হয়, সব কিছুকেই আসলে কোনো না কোনো শর্টকাটে আসলে প্রকাশ করা হয়। বুঝছো? পি আর অফ এম ম্যাট্রিক্স এভাবে প্রকাশ করা হয়। বুঝছো? ট্রেস এটা মানে একটা ম্যাট্রিক্সের ট্রেস কি সেটা তোমাকে বের করতে বলেছে। বুঝতে পারছো বিষয়গুলো? আশা করি বুঝতে পেরেছো। সো এখানে কিছু ট্রেসের, আমার যে ট্রেসের কিছু প্রপার্টিজ দেওয়া আছে, যদিও তোমাদের এখনো ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যে গুণন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এগুলো যেহেতু করানো হয় না, ইনভার্স ম্যাট্রিক্স এগুলো যেহেতু করানো হয় না, সো আমি এই লেকচারে এগুলো ডিটেলস পড়াবো না। যখন যোগ বিয়োগ গুণ এগুলো করাবো তখন আমরা ডিটেলসে এই ট্রেসগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। তো দেখো ট্রেস থেকে একটা সুন্দর ম্যাথ, যেটা মোটামুটি ঢাবি টাইপ ম্যাথ, ঢাকা ভার্সিটি বা এমসিকিউতে, বোর্ড এমসিকিউতে এগুলা চলে আসে। তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে আমাদের তো অ্যান্সার দেওয়াই আছে, এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যদি ট্রেস 9 হয় তাহলে এ এর মান কত? এখানে আসলে স্মল এ হবে, এটা হচ্ছে আমাদের স্মল এ হবে, স্মল এ এর মান কত? তাহলে ট্রেস কোনটাকে বোঝায়? ট্রেস বোঝানোর জন্য আমাদের আগে মেইন যে ডায়াগোনাল সেটা আইডেন্টিফাই করতে হবে। মেইন ডায়াগোনাল হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকে তার যোগফলই তো কি ট্রেস। তাহলে যে সবগুলোকে যোগ করেছি, এ প্লাস এ প্লাস এ, এবং অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এ টি কিউ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সে ট্রেসের ভ্যালু কত দেওয়া আছে? 9।
তাহলে a প্লাস a প্লাস a ইকুয়াল টু 9। তাহলে 3টা a যদি যোগ করি তাহলে কি হয়, 3a ইকুয়াল টু 9। তাহলে 3 কে ওই পাশে পাঠিয়ে দাও, সাইড চেঞ্জ করো, তাহলে a এর একটা ভ্যালু পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো আমার এরকম আছে এ বি সি এক্স ওয়াই জেড। এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটা হবে? ডায়াগোনালের কন্ডিশন কি? যে এলিমেন্টের রো আর কলাম নাম্বার, এটা কি রো আর এটা হচ্ছে কি কলাম, ইকুয়াল থাকবে, সেগুলাই হচ্ছে আমাদের কি এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট। তো এখন চিন্তা করে এটা কয় নাম্বার, এটা 1 নাম্বার, এটা 1 2 3, এটা 1 2 রো 1 2, 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, এটা কি 2 নাম্বার রো 2 নাম্বার কলাম। তার মানে এইখানে ডায়াগোনাল কোনটা? এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কিন্তু এইটা। বুঝা গেছে? যদিও এটা ফর্মাল কোনো ডেফিনেশন নাই, বাট অনেক সময় এভাবে অ্যান্সার চাই, ডায়াগোনাল এভাবেও আইডেন্টিফাই করা যায়, ইনফর্মাল ওয়েতে এভাবে আইডেন্টিফাই করে ডায়াগোনালকে। এটাও কিন্তু ডায়াগোনাল, বুঝছো? এটাও কিন্তু আমাদের কি, এটাও আমাদের ডায়াগোনাল বা কর্ণ, এটাও আমাদের কর্ণ। বুঝতে পেরেছো? তাহলে আমাকে যদি এরকম দেওয়া থাকে, এটা ট্রেস কত? এটা ট্রেস কিন্তু 1। এই ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু শুধু 1। আর এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে a প্লাস ওয়াই। বুঝছো বিষয়টা? আবার ধরো এরকম উদাহরণ দিল, ধরো 2 3 5। এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটা? এই ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল তো এটাই, এটাই ডায়াগোনাল, এটাই ডায়াগোনাল। বুঝছো? তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কোনটা? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে শুধু 2। বুঝতে পারছো বিষয়গুলা? সিমিলারলি যদি ধরো এরকম থাকে কোয়েশ্চেন, এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটা? এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল হচ্ছে এটা, 1 আর 5 পর্যন্ত। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কোনটা? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 1 প্লাস 5। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যদিও আমি বলবো না যে আসলে এটা ফর্মাল ট্রেস, কারণ ট্রেস শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য ডিফাইন্ড, বাট অনেক সময় আমাদের অ্যাডমিশনে, আমাদের বোর্ড কোয়েশনে এই জিনিসগুলো একটু দিয়ে দেয় যে এখান থেকে তোমরা ট্রেস বের করো। বুঝা গেছে? সো ট্রেসের কাজকর্ম শেষ। এবার আমরা স্কোয়ার ম্যাট্রিক্সে কিন্তু আছি, এবং স্কোয়ার ম্যাট্রিক্সেরও কিছু টাইপস আছে, 2টা টাইপস আছে। 1 নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, 2 নাম্বার হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? সোজা কথায় যদি বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে, বাকি এলিমেন্ট থাকবে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? শুধুমাত্র কর্ণ বরাবর কি থাকবে, এলিমেন্টগুলো থাকবে। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এমনভাবে ম্যাট্রিক্সটা তৈরি হবে যেন মনে হবে যে ভিতরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কেমনে বিষয়টা আমি যদি বলি, যে ধরো এরকম এক্স এক্স এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, আর বাকি সব মনে করো 0। এটা দেখে কি মনে হচ্ছে না যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে? এই যে এলিমেন্টগুলো নিয়ে একটা কি, এই যে একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝছো? এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ ম্যাট্রিক্স। বাট আমরা একটু ফর্মালি দেখবো, আরো বেশি কনসেপ্ট নিয়ে দেখবো আসলে
ভিতরে আসলে কি চলতেছে এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্সের ইনসাইডে আমরা একটু যাব। আমরা চলে আসলাম ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স নিজেও আবার দুই ধরনের, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে দেখো কি বলছে, এলিমেন্টগুলা আই জে যেখানে জিরো, কাদের জন্য, যেখানে হচ্ছে তোমার আই আর জে বড় সেটার জন্য ওই এলিমেন্টগুলার ভ্যালু কত হবে, জিরো। মানে যেখানে যেখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলামের থেকে বড় সেখানে কি হবে, ওই ভুক্তিগুলা বা ওই এলিমেন্টগুলো জিরো হবে। সোজা বাংলায় বলতে গেলে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সব জিরো হলে সেটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলারের ডেফিনিশন কি, যদি আমার কলাম সংখ্যা যদি বড় হয়, নাম্বার অফ কলাম, একটা এলিমেন্ট এমন এলিমেন্ট যাদের হচ্ছে কলাম নাম্বার রো নাম্বার থেকে বড়, তাহলে সেই এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে তাকে বলবো কি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার, আর কি ঊর্ধ্ব ত্রিভুজাকার বাংলায় বলতে গেলে। তো সোজা বাংলায় ম্যাথমেটিক্যালি যদি মনে না থাকে তাহলে সোজা বাংলা কথা বা ইংলিশ কথাই হচ্ছে, প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে যদি সব জিরো থাকে তাদেরকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কিছু জিনিস আছে, কিছু বেসিক কনসেপ্ট আছে। আমাদের যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে না, এটা জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে। আমাদের মেইনলি ফোকাস করতে হবে কি প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে জিরো না প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে সব জিরো। প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সব জিরো হলে আপার ট্রায়াঙ্গুলার, প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে সব জিরো হলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিন্সিপাল ডায়াগোনাল কি হবে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বুঝছো। আবার বিষয় হচ্ছে ট্রায়াঙ্গেলের বাইরে যে অন্য এলিমেন্টস আছে সেগুলোও আসলে জিরো বা নন জিরো হইতে পারে, বুঝছো। মানে আমি যদি আপার ট্রায়াঙ্গুলারের কথা চিন্তা করি, আপার ট্রায়াঙ্গুলারে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সব জিরো হলেই ওটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। এখন উপরে কি আছে, প্রিন্সিপাল ডায়াগোনালে কি আছে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আবার লোয়ার ট্রায়াঙ্গুলারের কথা যদি চিন্তা করি, এটা শুধুমাত্র প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে কি আছে, উপরে জিরো থাকলেই আমার বুঝে গেছে যে এটা আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর নিচে কি আছে, জিরো আছে না এক্স আছে না ওয়াই আছে না লগ আছে না কি আছে হাবি জাবি আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যদি উদাহরণ দেখাই তাহলে দেখো, উদাহরণ হচ্ছে এটা আপার ট্রায়াঙ্গুলারের উদাহরণ কি, দেখো এই যে মেইন ডায়াগোনাল কোনটা, মেইন ডায়াগোনাল হচ্ছে এই যে এইটা A1 1 2 2 3 3 4 4, এগুলো হচ্ছে মেইন ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে নিচে যদি সব জিরো থাকে তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝছো। আবার এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা, 1 1 1 2 3 3 4 4। প্রিন্সিপাল ডায়াগোনালের এই যে উপরে আমার ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তার মানে এটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উপরে আমার হচ্ছে ট্রায়াঙ্গেল মানে উপরে আমার জিরো তৈরি হয়েছে, তার মানে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। নিচে আমার কি জিরো তৈরি হয়েছে, তার মানে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেছে বিষয়টা। আপার কেন, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল দেখতে মনে হয় যে উপরে, বুঝছো, এই যে এরকম উপরে। আর এই ট্রায়াঙ্গেলটা দেখতে মনে হয় কি, এই ট্রায়াঙ্গেলটা দেখতে মনে হয় যে নিম্নমুখী ট্রায়াঙ্গেল, এই যে নিচের দিকে মুখ করে আস, আর এটা কি উপরের দিকে মুখ করে আস, এই জন্য কি ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন মাঝখানে আবার কি বললাম, এই যে এইগুলা সবগুলোই জিরো হইতে পারে, কোনো সমস্যা নাই। এইগুলা সব জিরো হইতে পারে, সব জিরো হইতে পারে, কোনো সমস্যা নাই। আবার এইখানেও সব জিরো হইতে পারে, কোনো সমস্যা নাই, বুঝছো। আমি খালি দেখব আমার হচ্ছে মেইন যে ডায়াগোনাল তার নিচে জিরো না উপরে জিরো, বুঝছো। এখন
বিষয় হলো তাহলে এই একটা ম্যাট্রিক্স আমি তোমাদের দেখাই। ধরো এই ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 এই ম্যাট্রিক্সটা আমরা জানি জিরো ম্যাট্রিক্স, তাই না, বা নাল ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্স একই সাথে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একই সাথে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? ওই যে আমি বললাম মেইন ডায়াগোনাল, দেখো মেইন ডায়াগোনালের উপরেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা কি মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার মেইন ডায়াগোনালের নিচেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, মানে নিচেও কিন্তু সবকিছু জিরো, তাহলে এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো তোমাদের যদি যে বহুপদী যে কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে না, ওইখানে দিয়ে দিতে পারে এটা জিরো, আপার না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আসলে সবগুলাই উপরের সবগুলাই সঠিক, তাই না, উপরের সবগুলা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মারপ্যাচ। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্সে আসি। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিছু নিয়ম কানুন বলে দিছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনগুলো হবে, যাদের যাদের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান নয়, সেই এলিমেন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলেই হচ্ছে সেগুলো নাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। সেখানে প্রিন্সিপাল ডায়াগোনাল জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে, ওটা নিয়ে মাথা ব্যথা নাই, বুঝে গেছে। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে আমি কি বললাম যে যেগুলোর আই ইজ নট ইকুয়াল টু জে, সেই এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এটা মনে করো ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা 1 1, এটা মনে করো 2 2, তাই না, এটা কি 3 3, আর এখানে কি থাকে, এটা 1 2, এটা 1 3, এটা 2 3, এটা 2 1, এটা 3 1, এটা 3 2। তার মানে যাদের যাদের আই ইজ নট ইকুয়াল টু জে সেগুলোকে আমার জিরো বানাই দিতে হবে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আই ইজ নট ইকুয়াল টু জে কোথায় কোথায় আছে, এই যে এটার আই ইজ নট ইকুয়াল টু জে, এটার আই ইজ নট ইকুয়াল টু জে, এটার আই ইজ জে সমান নয়, এটারও সমান নয়, এটারও সমান নয়। তার মানে এগুলো সব কি করে দিব, এগুলো সব জিরো করে দিব, বুঝছো। এগুলো সব জিরো করে দিলেই যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। বোঝা গিয়েছে, সেটা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি থাকে, আরেকটা যদি এক্সাম্পল দেই, ধরো এরকম 1 2 3 0 0 0 0 0, এইটা হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকেও শর্ট করে লেখা যায়। কিভাবে লেখা যায়, ডি দিয়ে। ডি আমি যদি বলি ডি 1 2 3, এর মানেই হচ্ছে এই ম্যাট্রিক্স বোঝাচ্ছে। বুঝছো। অথবা ডি আই এ জি, ডায়াগ 1 2 3, এর মানেই এই ম্যাট্রিক্সটাকে বোঝাচ্ছে। বুঝছো বিষয়টা, এটা মানে হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। সেই ডায়াগোনাল ম্যাট্রিক্স দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, একটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, যার ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি সবই সমান হয় সেটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্স কি বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, যে সমস্ত ডায়াগোনাল এলিমেন্টসগুলো সবই হচ্ছে ওয়ান, সেগুলোকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে চলো এবার স্কেলার ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স এগুলোকে নিয়ে একটু কথাবার্তা বলি। স্কেলার ম্যাট্রিক্স তো সহজ। ও, এখানে আমরা কি করেছি, ডায়াগোনাল ম্যাট্রিক্সের কিছু উদাহরণ দিয়েছি। এই যে, এটা হচ্ছে আমাদের কি একটা n বাই n ক্রমের ডায়াগোনাল ম্যাট্রিক্স। মনে রেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সও কিন্তু এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্সই। আমরা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের বিভিন্ন ধাপ পড়তেছি, এই জিনিসগুলো আবার মনে রাখো, কিছু এক্সাম্পল দেওয়া আছে, বুঝছো। আচ্ছা, তাহলে আমরা স্কেলার ম্যাট্রিক্স পড়তে চাচ্ছিলাম, তাই না। স্কেলার ম্যাট্রিক্স কি, এই যে আমাদের মেইন যে ডায়াগোনাল, এই বরাবর সবই মনে করো যে এক্স এক্স এক্স, আর বাকিগুলো জিরো, এটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। আর ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমার মেইন ডায়াগোনাল বরাবর শুধু ওয়ান, আর বাকি সব জিরো, বুঝছো। এটাই হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্স।
দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সে এই যে এটা 1, এটা আবার 0, এটা আবার -4, বুঝছো? নট নেসেসারি যে আমাদের মেইন যে ডায়াগোনাল সেটা কি হইতে হবে, সেটা সবই নন জিরো হইতে হবে, সেটা সম্পূর্ণ জিরো হইতে পারে, বুঝছো বিষয়টা? সম্পূর্ণ জিরো হইতে পারে। সম্পূর্ণ যদি জিরো হয় সেটা আবার স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। কারণ কি, মেইন ডায়াগোনাল বরাবর সব কি থাকবে, জিরো থাকবে। তা আমরা কি জানি, মেইন ডায়াগোনাল বরাবর সব এলিমেন্ট যদি সমান হয়, ইকুয়াল ভ্যালু হয়, তাহলে সেটা কি স্কেলার ম্যাট্রিক্স। তার মানে আমাদের যে ওই নাল ম্যাট্রিক্স যে ছিল, নাল ম্যাট্রিক্স কিন্তু একই সাথে স্কেলার ম্যাট্রিক্স, বুঝছো? আমাদের নাল ম্যাট্রিক্সও কিন্তু একই সাথে স্কেলার ম্যাট্রিক্স। দেখছো, নাল ম্যাট্রিক্স কিন্তু অনেক ধরনের ম্যাট্রিক্স, অনেক ধরনের ম্যাট্রিক্সের রূপ নিয়ে থাকে, খুব জাউডা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি যে ম্যাট্রিক্স সেটা নিয়ে একটু কথা বলবো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? আই এন দিয়ে প্রকাশ করা হয়। আমরা কি বললাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এরকম 1 1 1 0 0 0 0 0 0, সবগুলা কি থাকে, 1 থাকে। তাহলে এটার ক্রম কত? এটা হচ্ছে 3/3। এখন বিষয় হচ্ছে 3/3 এভাবে লেখা তো দরকার নাই, কারণ এগুলো সবই কি, এগুলো সবই স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের কি ক্লাসিফিকেশন। তো আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারতাম যে আই 3/3, বাট দরকার নাই। কারণ আমি যদি শুধু লিখি I3, এর মানে আমি বুঝতেছি আসলে এটা কি 3/3 ক্রমের, এটার রো আর কলাম দুইটাই 3, বুঝছো? সিমিলারলি আমরা IN/N এটা লেখার থেকে আমরা লিখবো কি IN। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে n ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। বোঝা গেল? এটা মানে আমরা বুঝতে পারবো n ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তা আমার যদি লেখা থাকে যে I2, এর মানে হচ্ছে ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে, 2/2, ম্যাট্রিক্সের আকার হবে 2/2, বুঝ? আমি যদি বলি I4, তাহলে ম্যাট্রিক্সের আকার হবে 4/4, ম্যাট্রিক্সের আকার হবে 4/4। তার মানে 1 1 1 1, বাকি সব 0, বুঝছো? এরকম কিরকম যেন হলো, বাট তোমরা আর কি বুঝে নিও যে ব্যাপারটা হচ্ছে এরকম, ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 থাকবে, বাকি সব 0। বুঝা গেছে বিষয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো একটা ছোট্ট করে একটা কুইজ আছে, এটা কাইন্ড অফ একটা ছোট্ট করে একটা কুইজ দিচ্ছে যে মিনিমাম নাম্বার অফ জিরোস ইন অ্যান আপার ও লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার n কত হবে? কি বললো, একটা আপার আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি থাকে, তার অর্ডার যদি n হয়, সেখানে সর্বনিম্ন কতগুলো জিরো থাকতে পারে। ইন্টারেস্টিং তো কোয়েশ্চেনটা। আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু প্যাটার্ন খোঁজার ট্রাই করি, ধরো 2/2, ঠিক আছে? তাহলে এক্স এক্স আর এরকম একটা 2/2, এটাকে ধরো আপার ট্রায়াঙ্গুলার যদি বানাইতে চাই তাহলে এটা 0 বানাইতে হবে, বা লোয়ার ট্রায়াঙ্গুলার যে কোনো একটা বানালাম, সমস্যা নেই। সো এটা হচ্ছে তাহলে কি 0, এটা হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? হুম, তার মানে এখানে প্রথম সারিতে আমি যদি চিন্তা করি, ফার্স্ট রোতে আমার নাম্বার অফ জিরো কয়টা? ফার্স্ট রোতে আমাদের জিরো কয়টা? ফার্স্ট রোতে জিরো আছে 0টা, মানে কোনো জিরো নাই। আর সেকেন্ড রোতে জিরো আছে কয়টা? সেকেন্ড রোতে জিরো আছে একটা। আচ্ছা, ভালো কথা। তা আমরা যদি একটু বড় ম্যাট্রিক্স নেওয়ার চেষ্টা করি, ধরো এক্স এক্স এক্স, এখানে এক্স এক্স এক্স, এখানে 0 0 0। তো প্রথম রোতে কয়টা জিরো আছে? 0টা জিরো আছে। দ্বিতীয় রোতে কয়টা জিরো আছে? একটা জিরো আছে।
3 নাম্বার রোতে কয়টা জিরো আছে? 2 নাম্বার জিরো আছে, 2টা জিরো আছে। তাহলে একটু খেয়াল করো যে একটা 2/2 ক্রমের সর্বনিম্ন জিরো কত পাচ্ছ? অর্ডার যদি 2/2 হয় তাহলে নাম্বার অফ জিরো কয়টা পাচ্ছ? নাম্বার অফ জিরো পাচ্ছ 0 প্লাস 1 মানে একটা। তো অর্ডার যদি 3/3 হয় তার জন্য নাম্বার অফ জিরো কয়টা পাচ্ছ? 0 প্লাস 1 প্লাস 2, 3টা পাচ্ছ, তাই না? 3টা পাচ্ছ। তাহলে এইভাবে যদি আমার এরকম একটা ধরো ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স। আরে কি হলো এটা? আচ্ছা, এরকম থার্ড ব্র্যাকেটটা একটু কমপ্লিট করলাম এই আর কি। এরকম একটা ম্যাট্রিক্স মনে করে দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের কি করতে হবে? আমার নাম্বার অফ জিরো বের করতে হবে। একটা এন অর্ডারের যেহেতু দেওয়া আছে, এখানে বলেছিল এন অর্ডার, তাহলে এন অর্ডারের কি একটা এন বাই এন ম্যাট্রিক্স বের করি। এন বাই এন কেমনে হবে? এটা হবে ইউ বা এ, U11 U12 দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা U13, দেন এভাবে U1n, দেন দ্বিতীয় সারিতে U2n, এভাবে ডট 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 করে এখানে কি হবে? UN-1 n, আর এখানে তারপর লাস্টে কি হবে? UNN। আচ্ছা, তাহলে আমি দেখি এইখানে জিরো কয়টা থাকবে? এখানে জিরো থাকে একটা, তারপরে জিরো থাকে কয়টা? একটা, দুইটা, তারপরে জিরো থাকে কয়টা? এভাবে ডট ডট ডট, একটা, দুইটা, তিনটা, এভাবে ডট ডট ডট, নিচে এভাবে ডট ডট ডট, 0 0 0 0 ডট ডট ডট। বুঝছো? এখন আমাকে একটা জিনিস বলো, এই যে আমি যে এইখানে 1 নাম্বার রোতে কয়টা জিরো? রো আর হচ্ছে নাম্বার অফ জিরো। তো রো 1 এ কয়টা জিরো? 0টা জিরো। রো 2 তে কয়টা জিরো পাচ্ছ? রো 2 তে জিরো পাচ্ছ কয়টা? একটা জিরো পাচ্ছ। 3 নাম্বার রোতে কয়টা জিরো পাচ্ছ? 3 নাম্বার রোতে জিরো পাচ্ছ 2টা। 4 নাম্বার রোতে জিরো কত পাচ্ছ? 4 নাম্বার রোতে জিরো পাচ্ছ 3টা। তাহলে এইভাবে ডট 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 কইরা তোমার রো যখন nth রো, n নাম্বার রোতে জিরো পাচ্ছ কয়টা? n নাম্বার রোতে জিরো কয়টা হয় দেখো তো? একটা, দুইটা, এইখানে শুধুমাত্র এলিমেন্ট থাকবে, বাকি ঘরগুলো তো জিরো। মানে বাকি ঘর কয়টা? বাকি ঘর তো আমার n-1 ঘর না? এখানে বাকি কি n-1 না? অর্থাৎ ইন্টারেস্টিং না? দেখছো n নাম্বার রোতে জিরোর সংখ্যা কয়টা থাকবে? n-1টা জিরো থাকবে n নাম্বার রোতে। এই ব্যাপারটা তাহলে কি হইলো? এখন আমাকে যোগ করতে হবে না সবগুলো? সবগুলো তো যোগ করতে হবে এখন। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 করে সবগুলো যোগ করতে হবে। ব্যাপারটা তাহলে কি হলো? একটু কি মাথায় ঢুকতেছে তোমাদের? মানে ব্যাপারটা হলো এরকম যে আমি কি করতেছি? আমি 0 থেকে n-1 সংখ্যক পূর্ণ সংখ্যা যোগ করতেছি। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এভাবে করে কতগুলা n-1 পর্যন্ত আমি কি করতেছি? যোগ করতেছি। তাহলে এদের সবার যোগফল কি হবে? আমরা একটা সূত্র পড়েছিলাম না, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। সেই সূত্র অনুসারে এখানে n তো আমাদের n-1, দেন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা সূত্র পড়েছিলাম, তাই না? n সংখ্যক পূর্ণ সংখ্যার যোগফল। তো সেই সূত্র অনুসারে আমার রেজাল্ট হবে এইটা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
বুঝছো? তার মানে কি হলো, একটা মিনিমাম মানে একটা এন অর্ডারের একটা যে কোনো ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হোক, এন অর্ডারের একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে মিনিমাম কতগুলো জিরো থাকবে? মিনিমাম জিরো থাকবে এই যে এতগুলো জিরো থাকবে, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এত সংখ্যক জিরো থাকবে। তুমি যদি বলো ম্যাক্সিমাম কয়টা জিরো থাকবে, ম্যাক্সিমাম তো সবই জিরো হইতে পারে, বুঝছো? ম্যাক্সিমাম জিরো থাকবে কত, n স্কোয়ার, বুঝছো? বাট ওইটা কোয়েশনে দিবে না, তোমাকে মিনিমাম নাম্বার অফ জিরো এটাই দিবে। মিনিমাম কতগুলো জিরো থাকতে পারে, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এত সংখ্যক জিরো থাকতে পারে। তাহলে আমরা একটা সূত্রের মতো কিন্তু একটা ফর্মুলা দাঁড় করাতে পারলাম। ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন আমরা যদি এই ম্যাথটা করি, এই ম্যাথটা যদি করার চেষ্টা করি তাহলে কি হয় করো তো। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ জিরোস ইন অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 10/10। 10/10 একটা ম্যাট্রিক্সের কি করতে হবে, কতগুলো মিনিমাম সংখ্যক জিরো থাকে সেটা আমার বের করতে হবে, বুঝ? তাহলে সূত্রে বসাও। সূত্রানুসারে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা জানি n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে গিভেন n কত দেওয়া আছে, এখানে গিভেন হচ্ছে n ইকুয়াল টু 10 দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে রেজাল্ট, আমাদের রেজাল্ট হবে 10 ইন্টু 10 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে 10 ইন্টু 10 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে কি, মানে হচ্ছে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই টু। আমরা যদি কাটাকাটি করি এটা হচ্ছে কি 5 দুগুণ 10, তাহলে কত হয় 5 নং 45। এটাই আমাদের অ্যান্সার, যেটা কোথায় আছে, অপশন ডি তে আছে। দেখছো সুন্দর একটা কনসেপ্ট তোমাদের শিখালাম না? এটা জীবনে কেউ শিখাবে তোমার, জীবনে কেউ শিখাবে না। এভাবে কেউ চিন্তা করতে পারে, তুমি চিন্তা করছো? এইভাবে চিন্তা করে যে এরকম একটা সুন্দর একটা ম্যাথ বানানো যায়, কখনো চিন্তা করছো তুমি? আমার মনে হয় না কখনো চিন্তা করছো, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্সড প্লেলিস্ট অফ ম্যাট্রিক্স। সো এবার কি একটা কোয়েশ্চেন আছে, এটাও একটা কুইজ টাইপের কোয়েশ্চেন। এখানে কি বলছে, মিনিমাম নাম্বার অফ জিরোস ইন এ ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n। এটা কিভাবে বের করব? আগেরটা তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ছিল, এবার n অর্ডারের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে মিনিমাম কয়টা জিরো থাকে এটা বের করতে হবে। আচ্ছা তুমি একটা কথা বলো, n বাই n মানে n অর্ডারের একটা ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্ট কত? টোটাল এলিমেন্ট কত? টোটাল এলিমেন্ট কি, n স্কোয়ার। আর n ইন্টু n বাই n এর ডায়াগোনাল এলিমেন্ট কয়টা? ডায়াগোনাল এলিমেন্টস কয়টা? এই যে একটা দুইটা তিনটে এভাবে করে nটা, তাই না? n সংখ্যক, তার মানে ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে nটা। তাহলে মিনিমাম জিরো কিভাবে পাওয়া যাবে? টোটাল এলিমেন্টস থেকে আমি যদি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টস গুলো বাদ দেই তাহলেই তো বাকি জায়গায় জিরো বসাইতে হয়, তাই না? ডায়াগোনাল এলিমেন্টস, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, শুধুমাত্র ডায়াগোনাল যেগুলো সেইগুলাতে আমি ঠিক রাখা বাকিগুলাতে মোটামুটি জিরো বসাইতে পারি, তাই না? অর্থাৎ মিনিমাম নাম্বার অফ জিরো তাহলে কিভাবে সম্ভব? মিনিমাম জিরো তাহলে কেমনে সম্ভব? আমি যদি টোটাল এলিমেন্ট থেকে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যদি সাবট্রাক্ট করে দেই, তাহলে আমি যে কমন নেই n ইন্টু, তাহলে কি হবে n মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে যেটার অর্ডার n, সেখান থেকে মিনিমাম জিরো কয়টা হইতে পারে, বুঝছো? সেইটা হচ্ছে বের করার উপায়, মিনিমাম জিরো। আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, চলো এটা আমরা সলভ করি। এখানে কি বলছে, নাম্বার অফ অল পসিবল ম্যাট্রিক্সেস অফ অর্ডার 3, একটা 3 ক্রমের ম্যাট্রিক্সের যেখানে আমি এনটি 0 অথবা 1 শুধুমাত্র বসাইতে পারি, এইভাবে আমি
কতগুলো আসলে ম্যাট্রিক্স আমি বানাইতে পারি। নাম্বার অফ অল পসিবল ম্যাট্রিক্সেস অফ অর্ডার 3/3 উইথ ইচ এন্ট্রি, প্রত্যেকটা আমি ভুক্তি শুধুমাত্র 0 আর 1 হইতে পারে। এইভাবে আমি কতগুলো ম্যাট্রিক্স করতে পারি। এটা কাইন্ড অফ পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ, বাট তারপর আমরা সলভ করার চেষ্টা করি। 3/3 একটা ম্যাট্রিক্স বানানোর চেষ্টা করি। 3/3 ম্যাট্রিক্স তাহলে কি 1 2 3 1 2 3 1 2 3, এটাই তো আমাদের কি 3/3 3 ক্রমের একটা কি বর্গাকার ম্যাট্রিক্স, তাই না? প্রত্যেকটা এলিমেন্ট কি হতে পারে 0 অথবা 1। তাহলে এইখানে 0 বা 1 বসাতে পারি, এখানেও 0 বা 1 বসাতে পারি, এখানে 0 বা 1, সব জায়গায় 0 অথবা 1 বসাতে পারি। সব জায়গায় 0 বা 1 বসাতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই 0 বা 1 বসানোর উপায় কয়টা, মানে এই সিটটা, এই ফাঁকা জায়গাটা কতভাবে পূরণ করতে পারতেছি? 2 ভাবে পূরণ করতে পারতেছি। এটাও 2 ভাবে পূরণ করতে পারতেছি, এটাও 2 ভাবে পূরণ করতে পারতেছি, সবই আমরা 2 ভাবে পূরণ করতে পারতেছি। বুঝছো? সবই আমরা কি করতে পারতেছি? 2 ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে আমি কি বলবো? আমাদের যে রেজাল্ট বা আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে প্রত্যেকটা যে অপশন 2, প্রত্যেকটা গুণ করে দাও, প্রত্যেকটা গুণ করে দাও। 2 2 2 2 2 2, সবগুলা 2 গুণ করে দাও। কেন গুণ করা হলো সেটা আমার পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের প্লেলিস্ট আমি বানানো শুরু করেছি, ওটার লেকচার 1 দেখলেই তোমরা বুঝবা কেন এখানে গুণ করা হলো। তো আপাতত এটার যে রেজাল্ট হবে সেটাই আসলে অ্যান্সার, বুঝছো? সেটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা, এটাই মনে হয় আমাদের ফাইনাল ম্যাথ। হ্যাঁ, এটাই আমাদের সবার শেষের ম্যাথ। সুন্দর একটা ম্যাথ, চলো আমরা সবাই মিলে করার চেষ্টা করি। আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং বলা আছে কি এ এর যে তোমার ট্রেস আর বি এর যে ট্রেস তারা যদি সমান হয় তাহলে এই জিনিসটার ভ্যালু বের করে দেখাও। এই জিনিসটার ভ্যালু কত হয় সেটা বের করে দেখো। তাহলে ম্যাট্রিক্স এর যে ট্রেস, ট্রেস মানে কি আমার মেইন যে ডায়াগোনাল, সেই ডায়াগোনালের যে এলিমেন্ট তাদের সামেশন। তাহলে এ ম্যাট্রিক্স, ট্রেস অফ ম্যাট্রিক্স এ, এটা কি হবে? আমি দেখতেছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আর ট্রেস অফ ম্যাট্রিক্স বি কি বলা আছে? ট্রেস অফ ম্যাট্রিক্স বি হচ্ছে 2 আলফা 2 বিটা প্লাস 2 গামা মাইনাস 3। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাকে কি বলেছে? এই ট্রেসগুলো হচ্ছে কি সমান, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু 2 আলফা 2 বিটা 2 গামা মাইনাস 3। একটা জিনিস খেয়াল করো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফাকে এখানে নিয়ে আসো, মাইনাস 2 আলফা, দেন হচ্ছে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা, দেন গামা স্কোয়ার মাইনাস 2 গামা, আর ওই পাশে থাকলো আমার কি শুধু মাইনাস 3। আমরা পার্টিশন করে এই পাশে লিখতে থাকি। একটা কথা চিন্তা করো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা, গামা স্কোয়ার মাইনাস 2 গামা, এইটা কাইন্ড অফ পূর্ণ বর্গ বা স্কোয়ার করা যায়, শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে। কি অভাব? দেখো তো, আমি যদি এই যে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, এই মাইনাস 3 থেকে এই মাইনাস 3 কে কিভাবে লেখা যায়? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, একটা করে 1 সব জায়গায় আমি সব ব্র্যাকেটে যদি লাগাই দিই, একটা করে 1 সব ব্র্যাকেটে লাগাই দাও, তাহলে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস 1, সাইড চেঞ্জ করলে তো প্লাস 1ই হবে, তাই না? প্লাস কি গামা স্কোয়ার মাইনাস 2 গামা প্লাস 1, ওই পাশে কি সব 0। তাহলে এটার সমান কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? তার মানে আলফা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কি গামা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু
0। এই এখন চিন্তা করো, এই সব ব্র্যাকেটের স্কোয়ার এবং তাদের যোগফল 0, এর মানে কি? প্রত্যেকটা ব্র্যাকেটও 0 হইতে হবে, তাই না? প্রত্যেকটা ব্র্যাকেট 0 হলে শুধুমাত্র এই জিনিসটা, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। প্রত্যেকটা ব্র্যাকেট 0 আবার কেমনে হইতে পারে? এই আলফা যদি 1 হয় তাহলে 1 - 1 0 হইতে পারে, বিটা যদি 1 হয় 1 - 1 0 হইতে পারে, গামা যদি 1 হয় তাহলে 1 - 1 = 0 হইতে পারে। বুঝা গেছে? আমি কি বললাম? প্রত্যেকটা ব্র্যাকেটে 0 হইতে হবে। প্রত্যেকটা ব্র্যাকেট 0 হয় কিসের জন্য? আলফা 1, বিটা 1, গামা 1 এর জন্য প্রত্যেকটা ব্র্যাকেট 0 হয়। তার মানে আমরা কিন্তু আলফা, বিটা, গামার কিন্তু ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা যদি বসাই ভ্যালুগুলা, বসিয়ে ফেলি, তাহলে আমাদের 1/আলফা প্লাস 1/বিটা প্লাস 1/গামা ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 3। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝে গিয়েছো এবং আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওগুলো একটু লাইক করে দাও যাতে আমি একটু মোটিভেশন পাই। একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর একটু কি করো, কমেন্ট করো যে হ্যাঁ ভাইয়া আমার কাছে অনেক ভালো লাগছে। তাহলে আমি বুঝবো যে না, তোমরা ভিডিওগুলো পছন্দ করতেছ। আরো বেশি বেশি রেগুলারলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।